আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা বুঝতেই পারছো, গত ক্লাস আমাদের অপূর্ণ ছিল। আমরা একটি অংশ আলোচনা করেছিলাম রাইট ফর্ম অফ ভার্বসের। আজকে আমরা সেই অপূর্ণ অংশ থেকে আবার আলোচনা শুরু করব। চলো আলোচনায় চলে যাওয়া যাবে। দেখতে পাচ্ছ বোর্ডে নিয়ম লিখেছি। কি লিখেছি? তোমরা এই রকমের সেন্টেন্সগুলোর সাথে অনেক বেশি পরিচিত। আমরা ক্লাস 8-9 থেকে এই জিনিসগুলো পড়ে আসছি, বাট আমরা এই জিনিসগুলো আমি সম্ভবত এর আগেও কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম। সেটা রাইট ফর্ম অফ ভার্বস হিসেবে বলিনি, অন্য কিছু বলেছি। কিন্তু এখানে আমরা জানবো রাইট ফর্ম অফ ভার্বসের নিয়মটা। ওকে, তো দেখো, নো সুনার হ্যাড, আমরা জানি যে নো সুনার ডট ডট ডান ইজ হার্ডলি ডট ডট হোয়েন বা বিফোর, স্কার্সলি ডট ডট হোয়েন, এই রকমের স্ট্রাকচারটা দিয়ে এরপরে আমরা মাঝখানে এখানে একটা সেন্টেন্স বসবে, এখানে একটা সেন্টেন্স বসবে, রাইট? দুটো সেন্টেন্স হয়। তো এখানে এই যে স্ট্রাকচারটা, এই জিনিসটা আমরা জানি, বাট এখানে কিরকম ভার্ব বসবে আর এখানে কিরকম ভার্ব বসবে, এই জিনিসটা আমাদের জানা উচিত। দেখো, রাইট ফর্ম অফ ভার্বস অনুযায়ী নো সুনারের পরে ফাঁকা জায়গায় যদি পাস্ট পারফেক্ট হয়, আমরা এতটুকু মাথায় রাখো যে নো সুনারের পরে যে অংশটা, এই দুই অংশের মাঝখানে সবসময় কিন্তু দেন হয়। এটা কিন্তু আমরা জানি, বাট এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে একটা দান, এই দানটা মনে রাখতে হবে। এরপরে হার্টবিট পরে এখানে হোয়েন হয়, আবার বিফোর হয়, আর স্কার্সলির সাথে সবসময় হোয়েন হয়, ঠিক আছে? এটা কেস স্ট্রাকচার আমাদের মনে থাকার কথা। তো ওই আলোচনা আমি যাব না। আমি যেহেতু রাইট ফর্ম অফ ভার্বস আলোচনা করছি, আমি জাস্ট বলবো যে কোথায় কোন ভার্বটি হচ্ছে। দেখো, এই ফাঁকা অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, এরপরে পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট হবে। আবার যদি আগের অংশে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী অংশে পাস্ট পারফেক্ট হবে। এই যে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের একটা সম্পর্ক, এই জিনিসটা কিন্তু আমরা সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আমরা এর আগে যে সেন্টেন্সগুলো পড়েছি, যে কি বলা যায়, সাবঅর্ডিনেট ক্লোজ সম্বলিত যে সেন্টেন্সগুলো থাকে, এক অংশে পাস্ট ইনডিফিনিট হলে অপর অংশে পাস্ট পারফেক্ট হয় সব জায়গায়। তো এখানেও একই নিয়ম। আমরা একদম প্রথম দিকে বলেছিলাম না, যে পাস্ট টেন্সের মধ্যে বলেছিলাম যে পাস্টের পরে সবসময় পাস্ট হয়। যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। আবার প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট, বা দুটো রিভার্স করে সবসময়, ঠিক আছে? তো এই জিনিসটাই এখানে তোমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবা, যে প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। এখানে যদি বলি যে নো সুনার হ্যাড, নো সুনার, এগুলোর মধ্যে সবসময় হ্যাড হয়, আমরা জানি, স্ট্রাকচারটা জানি, যে নো সুনার হ্যাড I reached the station than the train left. Okay? আবার যদি বলি hardly had I gone there when he left. হতে পারে আবার scarcely had I gone there when he left or he was not there. বুঝতে পারছো জিনিসটা? আমাদের নিয়মটা মনে রাখতে হবে এখানে। প্রথম অংশের পাস্ট ইনডিফিনিট হলো, পরের অংশে পাস্ট পারফেক্ট, অথবা পাস্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট। আশা করি ক্লিয়ার হয়েছে। আমাদের অনেক পরিচিত একটা জিনিস ইউজ টু। এই জিনিসটা আমরা টেন্সে পড়েছিলাম, যে অতীতকালের অভ্যাসগত কোনো কাজ বোঝাতে গেলে ইউজ টু, এই জিনিসটা আমরা ব্যবহার করে থাকি। যে আই ইউজ টু গো দেয়ার, আই ইউজ টু স্লিপ, আই ইউজ টু প্লে হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার, এরকম আমরা বলি না, অনেকেই বলে। তো এখানে দেখো, আমরা কি জানতাম যে ইউজ টু এর পরে সব সময় ভার্বের বেস ফর্ম হয়। দ্যাট মিনস ভার্ব ওয়ান। যেমন যদি আমি সেন্টেন্স দেখি, আই ইউজ টু প্লে ক্রিকেট when I was young. যখন আমি যুবক ছিলাম বা কম বয়সী ছিলাম, তখন কি আমি ইউজ টু মানে কি অভ্যাস, যে সব সে প্রতিদিন ক্রিকেট খেলতাম। আমি প্রতিদিন ক্রিকেট খেলতাম যখন আমি কি ছিলাম, কম বয়সী ছিলাম বা যুবক ছিলাম। কোন একটা বৃদ্ধ মানুষ বলছে। ওকে, এখানে কি যে ইউজ টু, এরপরে দেখো এটা কিন্তু ভার্বের বেস ফর্ম, ভার্ব ওয়ান, ঠিক আছে? ভার্ব ওয়ান। এই বেস নিয়মটাও পাল্টে যাবে যদি ইউজ টু এর আগে এই জিনিসগুলো আসে। কিরকম পাল্টাবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। এই জিনিসগুলো কি? বি মানে বি ভার্বস, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে? ভার্বের আগে যদি এই জিনিসগুলো আসে, তাহলে ইউজ টু এর আগে, এরপরে ইউজ টু এর পরে যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। বি বিকাম, এগুলো সরাসরি এই শব্দগুলো, বি বিকাম, গেট, গ্রো, এরকম আরো কিছু শব্দ আছে, বাট এই শব্দগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বি ভার্বস গুলো, ঠিক আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার,
এই জিনিসগুলো যদি আসে তাহলে কিন্তু ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্মটা হবে না, তখন কি হবে ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হয়ে যাবে। দেখো আমি যদি বি ভার্ব দিয়ে লিখি তাহলে কি হবে, আই অ্যাম ইউজ টু স্লিপিং। দেখো এখানে যখন আই অ্যাম বললাম, আই অ্যাম ইউজ টু স্লিপিং, এখানে কিন্তু অতীতকালের অর্থটা দিচ্ছে না, এখানে অ্যাম বর্তমানকালে হয় আমরা জানি, প্রেজেন্টে আবার ওয়াজও আসতে পারে, তখন অতীতকালে অর্থ দিবে, তারপরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে কি হবে, আই অ্যাম ইউজ টু স্লিপিং, ঠিক আছে, আমি ঘুমোতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু স্লিপ নয়। ক্লিয়ার, বুঝতে পারছো? এখানে আমি অ্যাম বাদ দিলাম, ওয়াজ দিলাম, I was used to sleeping বা we are used to sleeping, we are used to playing, এইরকম। তোমাদের জাস্ট মনে রাখতে হবে used to এর আগে এখানে যদি বি ভার্ব চলে আসে বা become, get, drop এই জিনিসগুলো যদি চলে আসে, এরপরে এই যে ভার্ব, এই যে আইএনজি, বুঝতে পেরেছো? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। he become used to going there, not go there, বুঝতে পেরেছো? এই জিনিসগুলো যখনই আসবে ইউজ টু এর বেস নিয়মটা আমরা তখন পাল্টে ফেলবো। আমরা কিন্তু এই জিনিসগুলো খেয়ালই করি না। তোমাদের যখন বলবে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অর ফিল ইন দ্য গ্যাপস যখন দেয়া থাকবে, তখন দেখা গেল শুরুতে ছোট্ট একটা এরকম অ্যাম, ইজ বা ওয়াজ বা কিছু একটা দিয়ে রাখলো বা এই শব্দগুলো দিয়ে রাখলো, তখন তোমাদের কিন্তু ফোকাস হবে এই জিনিসটা। দেখা গেল এই জিনিসটা একটু বোল্ড করে দিল প্রশ্নের ক্ষেত্রে, এই জিনিসগুলো কিন্তু হয়, একটু বোল্ড করে দিল তোমাদেরকে চোখে যেন তোমাদের চোখে যেন পড়ে, সেই জন্য। বাট তোমরা কি করবা, পরীক্ষার হলে চিন্তিত থাকার কারণে একটু অস্থিরতা থাকবে যে এই জিনিসটা দেখে তোমরা মনে করবে না এখানে তো বেস ফর্মটাই হবে, তোমরা কিন্তু সেটা আনসার করে ফেলবে, এই জিনিসটা ওভারলুক করে যাবে, ওভারলুকটা করা যাবে না, বুঝতে পারছো? দুই দিকেই খেয়াল রাখতে হবে, একটু কনসিয়াস থাকতে হবে। দেখো আমি প্রশ্ন আকারে একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, এখানে এই নিয়মটা আছে। এখানে কি বলা হচ্ছে, শি ইজ দ্য ফার্স্ট গার্ল ড্যাশ আই স্টুডেন্ট অফ ডিইউ। অপশনগুলো দেয়া আছে, হু ইজ, টু বি, হু উইল বি, ডিতে দেয়া আছে ই প্লাস সি, দ্যাট মিন্স এ এবং সি দুটোই হবে কিনা। তোমরা বলো এবার অপশনটা কি হবে, এখানে কারেক্ট আনসার কোনটা তোমরা একটু ভাবো। শি ইজ দ্য ফার্স্ট গার্ল ড্যাশ আই স্টুডেন্ট অফ ডিইউ, হু ইজ আই স্টুডেন্ট অফ ডিইউ, টু বি, হু উইল বি, অর এ প্লাস সি। দেখো এটা একটু আনকমন, অনেকের মাথায় হয়তো আসবে না যদি তোমরা না পড়ে থাকো, আর অনেকে হয়তো আগে থেকে জানতে পারো, কারণ অনেকে আমার চেয়ে অনেক ভালো জানো, অনেকেই আছো জুনিয়র হলো, আমার চেয়ে অনেক বেশি ভালো জানো, এটা আমি বিশ্বাস করি। তো তোমরা যারা ভালো করো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, যারা পারো না তারা বলো। দেখো আমি বলে দিই, শি ইজ দ্য ফার্স্ট গার্ল, এখানে নিয়মটা হচ্ছে এটা, ঠিক আছে? এই যে একটা জিনিস, এই জিনিসের পরেই পার্থক্যটা চলে আসে। এখানে হু ইজ বা হু উইল বি একটাও হবে না, জাস্ট নিয়ম, গ্রামারে এখানে নিয়ম, অন্য কোনো লজিক আসার কোনো দরকার নেই। টু বি, শি ইজ দ্য ফার্স্ট গার্ল টু বি আ স্টুডেন্ট অফ ডিইউ, এখানে যে ওয়ার্ড, এখানে যে নিয়মটা দেখানো হচ্ছে, শি ইজ দ্য ফার্স্ট গার্ল ড্যাশ, এখানে নিয়মটা হচ্ছে দ্য ফার্স্ট, এই যে দ্য ফার্স্ট এটার মতো এই যে এখানে আরো কিছু ওয়ার্ড রয়েছে, দ্য ফার্স্ট, দ্য লাস্ট, দ্য নেক্সট, দ্য অনলি, দ্য সেকেন্ড, এরকম যে ওয়ার্ডগুলো আছে দা দিয়ে এরপরে এই জিনিসগুলো থাকবে, এইগুলো থাকলে সরাসরি এর পরের অংশটা টু প্লাস ভার্ব হবে। এখানে দেখো এখানে বি কিন্তু একটা ভার্ব, ভার্বের কাজ করেছে না, এখানে বি অর্থ কি, হওয়া, টু প্লাস ভার্ব। তাহলে কি হবে, শি ইজ দ্য ফার্স্ট গার্ল টু বি আ স্টুডেন্ট অফ ডিইউ, এখানে যদি দ্য ফার্স্ট না থাকে দ্য লাস্ট থাকতো, শি ইজ দ্য লাস্ট গার্ল টু বি এ স্টুডেন্ট অফ ডিইউ, অর শি ইজ দ্য সেকেন্ড, দ্য অনলি, হতে পারে শি ইজ দ্য অনলি গার্ল, এখানে যদি ইনক্লুড করে দিই শি ইজ দ্য অনলি গার্ল from her family to be a student of DU, তাহলে হয়ে গেল এরকম দ্য অনলি, দ্য সেকেন্ড। জাস্ট তোমাদের কি খুব সহজে কম কথা মাথায় রেখে নিয়ম মাথায় মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের প্রধান কাজ। দেখো কি লিখেছি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই কিছু শব্দ, কতিপয় শব্দ রয়েছে, এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে সেটা কি হবে, পাস্ট টেন্সে আসবে। আমরা এটা জানি, খুবই সাধারণ একটা নিয়ম, আমরা কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম হয়তো ক্লাস 9-10 পড়ে থাকবো, আমরা এই গ্রামার নিয়মটা পড়ে এসেছি। আমি রিপিট করছি যে ইট ইজ টাইম, অ্যাটলিস্ট ইট ইজ হাই টাইম, এই জিনিসটা আমরা অনেক বেশি ইউজ করেছি, এই জিনিসগুলো
যদি না করে থাকি, সবগুলো এখানে মোস্ট কমন, বাট ইট ইজ হাই টাইম এই একটা জিনিস দিয়ে এক্সাম্পল আমরা অনেক অনেক বেশি করেছি। আমরা জানি যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই জিনিসগুলোর পরে যখন ভার্ব আসবে সেটা কি হবে, পাস্ট টেন্সে হবে। যেমন ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার প্ল্যানিং, ঠিক আছে, নট স্টার্ট। ইট ইজ হাই টাইম, আমি যদি দেখি it is high time started for playing দিলাম। it is high time মানে কি, এটাই এর অর্থ কি হবে, এটা উপযুক্ত সময়। it is high time when it started playing, যদি it is time, it is high time একই অর্থ দিচ্ছে যে it is time we started playing or it is time we started going। বুঝতে পারছো যে এখানে মূল ভার্বটা কিন্তু এটা কি রয়েছে, ভার্ব টু পাস্ট টেন্সে আছে। আবার অ্যাজ ইফ, দ্যাট মিন্স অ্যাজ ইফ দিয়া, অ্যাজ ইফ এবং অ্যাজ তো এই দুটো আবার একই রকম অর্থ দেয়, যে হয়তো বা যেন এরকম অর্থ দেয়, ঠিক আছে। যে হি ইজ টকিং অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, ঠিক আছে, যে সে এমনভাবে কথা বলছে যেন সে সব কিছুই জানে, ঠিক আছে, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, নট নো এভরিথিং। বুঝতে পারছো, প্রথমটা কিন্তু প্রথম অংশটা কিন্তু প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার, পরের অংশটা অবশ্যই পাস্ট টেন্সে হতে হবে। বুঝতে পেরেছো, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো থাকবে। এরপরই যে ভার্বটাই আসবে সেটা অবশ্যই অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হতে হবে। দেখো আমি এখানে দুটো জিনিস লিখেছি, মাস্ট প্লাস পারফেক্টিভ, শুড প্লাস পারফেক্টিভ। এগুলোকে সংক্ষেপে মাস্ট পারফেক্টিভ বা শুড পারফেক্টিভ বলে। এখানে পারফেক্টিভ বলতে কি, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, যে মাস্ট এরপরে পারফেক্ট টেন্স হয় আমরা জানি, ঠিক আছে, বাট কখন মাস্ট দিয়ে পারফেক্ট হবে, কখন শুড দিয়ে পারফেক্ট হবে, এটা একটা নিয়ম, ঠিক আছে। দেখো, দ্য গ্রাস ইজ ওয়েট ইফ ড্যাশ হ্যাভ রেইনড অ্যাট নাইট। বুঝতে পারছো যে ঘাসগুলো ভেজা, ঘাসগুলো ভেজা, তাহলে রাতে বৃষ্টি হয়েছে, এটা কিন্তু মাস্ট দিয়ে বলবে নাকি শুড দিয়ে বলবে? শুড অর্থ কি, উচিত, আর মাস্ট অর্থ কি, যেটা অবশ্যই অবশ্যই হয়েছে। তাহলে দ্য গ্রাস ইজ ওয়েট, এখানে কি উচিত নাকি যেটা একদম আমরা শিওর এরকম কিছু বলা হচ্ছে? অবশ্যই আমরা শিওর, কারণ দেখো আমরা দেখতে পাচ্ছি যে ঘাসগুলো ভেজা, তার মানে কি অবশ্যই অবশ্যই রাতে বৃষ্টি হয়েছে। দেখো মাস্ট পারফেক্টিভ কখন হবে, আমি কি লিখেছি, অতীতের যুক্তিগত অনুমান, অতীতের যুক্তিসঙ্গত অনুমান যে কোনো একটা কাজ অতীতে হয়ে গেছে এবং যুক্তিগতভাবে সেটা কারেক্ট বা সেটা হওয়ার সম্ভাবনাই একদম মোটামুটি শিওর বলতে পারো, ঠিক আছে। এরকম জিনিস যখন হবে তখন কি বলবো, মাস্ট দিয়ে এরপরে আমরা পারফেক্ট টেন্সটা লিখবো। আর যদি করা উচিত ছিল এরকম হলে কি শুড দিয়ে, শুড দিয়ে আমরা লিখবো। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ঘাসগুলো যেহেতু অলরেডি ভিজে গিয়েছে, তাহলে অবশ্যই আমাদের যুক্তিগত অনুমানটা কি, যে অবশ্যই বৃষ্টি হয়েছিল রাতে, কারণ আমরা রাতে দেখিনি কিভাবে ভিজেছে, কেউ তার এসে পানি ঢেলে যায়নি, পানি ঢেলে তো পুরো সবগুলো ভেজে পুরো মাঠ ভিজে দেওয়া সম্ভব না, তাই। তাহলে আমাদের অনুমানটা কি বলছে, যে অবশ্যই রাতে বৃষ্টি হয়েছিল, এই জন্য মাঠটা ভেজা লাগছে, ঘাসগুলো ভেজা। বুঝতে পারছো, অতীতের যুক্তিসঙ্গত অনুমান হবে মাস্ট প্লাস পারফেক্টিভ, দ্যাট মিন্স পারফেক্ট টেন্স। তাহলে কি হবে, দ্য গ্রাস ইজ ওয়েট ইট মাস্ট হ্যাভ রেইনড অ্যাট নাইট। যদি এবার আমরা শুড দিয়ে একটা দেখি, তাহলে শুড দিয়ে কি লিখেছি, ইউর রেজাল্ট ইজ পুয়ার ইউ শুড হ্যাভ স্টাডিড ওয়েল। শুড দিয়ে কি বোঝা হয়, অতীতের কোনো কাজ, অতীতের কাজ অবশ্যই যেটা করা উচিত ছিল বাট করা হয়নি। আবার এরকম হয় যে করেছে বাট করা উচিত ছিল না, বিপরীত। বুঝতে পারছো, যেটা হয়নি সেটা হওয়া উচিত ছিল, এরকম কিছু বলতে চাইলে অতীতকালের কোনো কাজ, তখন কি হবে, শুড প্লাস পারফেক্টিভ। অথবা আর একদম হয়ে গেছে বা যুক্তিসঙ্গত অনুমান অতীতে, তাহলে কি হবে, মাস্ট প্লাস পারফেক্টিভ। বুঝতে পারছো, তোমরা সেন্টেন্সটা দেখলেই বুঝবে, কারণ তোমাদেরকে সরাসরি এরকম দিয়ে দিবে যে হয়তো কারেক্ট সেন্টেন্স দিবে বা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দিবে অথবা ফিল ইন দ্য গ্যাপস, এরকম প্রশ্নই আসবে। বুঝতে পারছো, তাহলে আমরা কি করব, যে মাস্টের পরে পারফেক্ট দিব না শুডের পরে পারফেক্ট দিব, সেটা আমরা ওভারঅল সেন্টেন্সটা পড়ে তারপরে বোঝার চেষ্টা করব। তাহলে এটা বোঝা যাচ্ছে এটা অবশ্যই একটা যুক্তিসঙ্গত অনুমান। আর এখানে কি হচ্ছে, যে ইউর রেজাল্ট ইজ পুয়ার ইউ শুড হ্যাভ স্টাডিড উইথ, তোমার রেজাল্ট অনেক খারাপ, ইউ শুড হ্যাভ স্টাডিড, তোমার ভালোভাবে পড়া উচিত ছিল। আবার
কেউ কালকে রাত্রে ধরো আমরা যদি ধরে নিই যে কাল রাত্রে তুমি তাকে কল করেছিলে, তাহলে আমরা কি বলবো যে ইউ শুড হ্যাভ নট কল হিম লাস্ট নাইট। তোমার কালকে গত রাতে তাকে কল করা উচিত ছিল না। দ্যাট মিনস কি সে এই কাজটা করেছে, সে কল দিয়েছে, বাট আমি বলছি কি তোমার করা উচিত ছিল না, বা সে করেনি। তারপরে তাহলে আমরা বিপরীতটা বলছি যে ইউ শুড হ্যাভ কল হিম অ্যাট নাইট, রাতে তোমার তাকে কল করা উচিত ছিল বা বলে দেওয়া উচিত ছিল। এইরকম বুঝতে পারছো আমি জিনিসটা? আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। আমি তোমাদের ক্লিয়ার করার জন্য বারবার একই কথা বলছি যে মাস্ট হলে যুক্তিসঙ্গত অনুমান, শুড হলে কি হবে, করা উচিত ছিল। আশা করি বুঝতে পেরেছো। দেখো মাস্ট দিয়ে আরেকটা নিয়ম দিচ্ছি আমরা, কি জানি মাস্টের পরে বেশিরভাগ সময় পারফেক্ট আসে। এখানে কিন্তু দেখো মাস্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি একটু ডিফারেন্ট, ঠিক আছে? এই জন্য আমি দেখাচ্ছি তোমাদেরকে আলাদাভাবে যে মাস্টের পরে কখন ভার্বের সাথে আইএনজি হবে। যখন অতীতে ঘটে যাওয়া কোনো কাজের ফলাফলটা বর্তমান ও চলমান থাকবে, এরকম একটা কাজ যখন ঘটবে, তখন সেটাকে বলতে গেলে মাস্টের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন ধরো তুমি কাউকে দেখলা, সে এই মাত্র তোমার সামনে আসলো এবং জোরে জোরে হাঁপাচ্ছে, তখন তুই কি বলবা, নির্ঘাতে দৌড়ে এসেছিস, এটি কথাটা বলবা না? এই জিনিসটাই তোমরা যখন একদম প্রেজেন্ট কোনো ফলাফল দেখতে পাচ্ছ চলছে, তোমার অবশ্যই তুমি যুক্তিসঙ্গত, এটা কোনো যুক্তিসঙ্গত অনুমানের মধ্যে পড়ছে, বাট তুমি বুঝতে পারছো এই কাজটা এই মাত্র ঘটছে এবং এখনো এটার ফলাফলটা একদম ফুলফিল ভাবে চলছে এখন, তখন কি বলবো? তখন এটা মাস্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। দ্যাট মিনস যে আমি দেখো কোথায় ইংলিশে লিখেছি ইউ আর গ্যাসপিং, গ্যাস মানে কি হাঁপানো, ইউ আর গ্যাসপিং, ইউ মাস্ট বি রানিং, তুমি অবশ্যই দৌড়ে এসেছো। বুঝতে পেরেছো কথাটা? যে অতীতের যুক্তিসঙ্গত অনুমান হলে কিন্তু সেটা পাস্ট পারফেক্টিভ হবে, সেটা কিন্তু হয়ে গেছে, আর এই জিনিসটা কিন্তু চলমান, এটা ফলাফলটা তোমার চোখের সামনে রানিং থাকবে। এরকম হলে তখন মাস্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। বুঝতে পেরেছো? আজকের মতো বিদায় জানাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আবার হাজির হব। আশা করি সেটা সর্বশেষ ক্লাস হবে রাইট ফর্ম অফ ভার্বসের উপরে। সে পর্যন্ত বিদায় জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি পড়াশোনা করো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।